হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। অংশীদারি কারবার সম্বন্ধে তোমাদের ধারণা একবারেই নেই, তাই শুরুতেই বলছি যে অংশীদারি কারবার কি এটা তোমাদের জানতে হবে। একজন ব্যক্তি যদি কোনো একটা ব্যবসা শুরু করে এবং বছরের শেষে যদি একটা নির্দিষ্ট লাভ হয়, তাহলে আমরা সেটাকে পার্টনারশিপ বিজনেস বলতে পারবো না। অর্থাৎ মিনিমাম কমপক্ষে দুজন ব্যক্তি ছাড়া অংশীদারি কারবার হয় না, এটা তোমাদের পরিষ্কার করতে হবে। কারণ আমরা যখন পার্টনারশিপ বলছি তাহলে তো একা বোঝায় না, মিনিমাম দুজন, ম্যাক্সিমাম আমরা কখনোই বলতে পারবো না। যেমন যদি এক্স এক ব্যক্তি 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, দিয়ে ব্যবসা দেখো ব্যবসা শুরু করলো, এবং বছরের শেষে 500 টাকা লাভ হলো। এটাকে কিন্তু আমরা অংশীদারি বলবো না, এটাকে কি বলবো? পার্সোনাল বিজনেস। এটাকে কি বলবো? ব্যক্তিগত কারবার। এটা পুরো পার্সোনাল লাভ হলো। এইটাকে কিন্তু আমরা এটাকে কি বলবো? এই ব্যবসাটাকে বলবো পার্সোনাল বিজনেস। এটাকে পার্সোনাল বিজনেস বলবো, অর্থাৎ ব্যক্তিগত কারবার। তাহলে কখন আমরা অংশীদারি বলবো? কমপক্ষে দুজনকে অংশগ্রহণ করতে হবে। কমপক্ষে দুজনকে কোনো কারবারে অংশগ্রহণ করতে হবে। কোনো কারবারে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, এবার মনে করো এ আর বি দুজন ব্যবসা শুরু করলো, যথাক্রমে 5,000 টাকা এবং 3,000 টাকা নিয়োজিত করে ব্যবসা শুরু করলো। তাহলে এটাকে কিন্তু আমরা বলবো অংশীদারি কারবার। তাহলে এটা কি হবে? অংশীদারি কারবার বলবো। এটা হয়ে গেল অংশীদারি কারবার। এটাকে অংশীদারি কারবার বলতে পারবো, কারবার বলা যাবে। হবে, ঠিক আছে। এইবারে একটা জিনিস তোমাদের জানতে হবে যে অংশীদারি কারবার কয় প্রকার। দেখো অংশীদারি আবার কেমন হয়? অংশীদারি কারবার এটাকে আমরা দুটো পার্টে ভাগ করি। কোনটাকে কি বলবো বলো তো? না, যদি একই সময়ের জন্য দুজনই যদি বিনিয়োগ করে,
একই সময়ের জন্য, তখন সেটাকে বলবো সরল অংশীদার। এটা সরল অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবার বলবো যদি একই সময়ের সঙ্গে নিয়োগটা করে থাকে টাকাটা, তাহলে সরল অংশীদারি কারবার। আর 2 নম্বরটা হচ্ছে মিশ্র। মিশ্র কাকে বলবো? মিশ্র হচ্ছে সময়টা একই সময়ের জন্য, একই সময়ের জন্য টাকা বা ইনভেস্টমেন্ট, একই সময়ের জন্য টাকা ইনভেস্টমেন্ট না হয়, অর্থাৎ নিয়োজিত না হয়, সময়টা হেরফের নিয়োজিত না হলে। আর একই সময়ে নিয়োজিত হলে, এটা হবে একই সময়ে নিয়োজিত হলে, ঠিক আছে? বেশ, এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিভাবে এই লাভ্যাংশটা ভাগ হবে। ব্যবসার শেষে যে লাভটা হবে, বছরের শেষে হোক, বছরের শেষে লাভ বা লোকসান যাই হোক বা ক্ষতি, কিভাবে বন্টন করা হয় কিভাবে হয়, সেটা হচ্ছে যেভাবে তারা মূলধন ইনভেস্টমেন্ট করবে। ধরো এ প্রথমে টাকা দিয়েছিল, ধরো 10,000 টাকা, 10,000 টাকা দিয়েছে, শুরু করেছে ব্যবসাটা। আর এবং বি মনে করো 6,000 টাকা দিয়েছে, 6,000 টাকা বিনিয়োগ করেছে। লাভটা তাহলে কিভাবে বন্টন হবে? লাভ বন্টনের নিয়ম হচ্ছে আনুপাতিক ভাগ হারে লাভ বন্টন হয়। লাভ বন্টন কিভাবে হয়? আনুপাতিক ভাগ হারে। ওই যে মূলধনটা বিনিয়োগ করছে তার আনুপাতিক ভাগ হারে লাভ বন্টন হবে, মূলধনের আনুপাতিক ভাগ হারে। মূলধনের আনুপাতিক ভাগ হারে। এটা কিভাবে বার করব? না, এটা বার করব, ধরো ও 10,000 দিয়েছে, তাহলে অনুপাতটা বার করে নেবো, মূলধনের অনুপাতটা, সেইটাই হয়ে যাবে লাভের অনুপাত। মূলধনের অনুপাত যেটা, সেটাই হয়ে যাবে লাভের অনুপাত। মূলধনের অনুপাতটাই হয়ে যাবে লাভের অনুপাত। তাহলে আমি প্রথমে এ আর বি এর মূলধনের অনুপাত বার করে নেব। এ এবং বি এর মূলধনের অনুপাত সব সময় বার করতে হবে। সমান কত হবে? এ দিয়েছিল 10,000, বি দিয়েছিল 6,000, তাহলে অনুপাতের চিহ্ন দাও। এইভাবে তোমরা করবে, সরল করে নাও। 10:6 হলো, তার মানে 2 দিয়ে কেটে আরো সরল করে নাও, 2 5 10, 2 3 6, এই অনুপাতে। ঠিক আছে? তো এবার লাভটা যদি আমি মনে করি একটা সামথিং, ধরো 2,000 টাকা লাভ হয়েছে, কে কত পাবে? ঠিক আছে, 2,000 টাকা যদি লাভ হয়, কে কত পাবে? এইভাবে আমরা করতে গেলে এটা আনুপাতিক যে ভাগ হার, সেটা কিন্তু বার করতে হয়। আনুপাতিক ভাগ হার বলতে দেখো কি করে বার করতে হয়। আনুপাতিক ভাগ হার কি? তাহলে আনুপাতিক ভাগ হার কি করে বার করতে হয়? দেখো, আমরা যে অনুপাতটা বার করলাম সেটা হলো 5:3, তাই তো? তাহলে আনুপাতিক ভাগ হার বার করতে গেলে প্রথমে অনুপাতের যোগগুলো যোগ করে দেবে, অনুপাতটা যোগ, তাহলে আনুপাতিক ভাগ হারটা
এর ক্ষেত্রে হবে 5/5 + 3, এটা এর ক্ষেত্রে। আর বি এর ক্ষেত্রে কি হবে, বি এর অনুপাতটা ছিল 3-এর ঘরে, তাহলে 3/5 + 3। তার মানে অনুপাতগুলো যোগ করে নিতে হবে, অনুপাতের যোগফল আর যার যেটা বটে তার সঙ্গে কি করতে হবে, যত পরিমাণ লাভ হয়েছে। আমার লাভ যদি ধরি, লাভটা যদি ধরো 3000 হয়েছে মনে করো, বা 2000 হয়েছে, লাভ সমান যদি 2000 হয়, তাহলে আমরা কি করে বার করবো, দেখো এখানে 2000 টাকাটা বসিয়ে দাও, এখানেও 2000 টাকাটা বসিয়ে দাও। এইবার 5-এর 8, দেখো এটা ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 5-এর 8 গণিত 2000, কাটাকাটি করো, 8 দুগুণে 16, 8 5 40, এটা হলো সমান 5 5 25, 5 2 10, 12, 1250 এ পেলো। বি কত পাবে, তাহলে ঠিক এইভাবেই তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। 3-এর 8 গণিত 2000 টাকা, কাটাকাটি করে নাও, ওই একই হবে। দেখো এইটা হয়ে যাবে 250 ইন্টু 3, 3 25 75, 750 টাকা। এইভাবে আমরা বার করে করে যাব, ঠিক আছে। এবার কিছু তথ্য বা সংজ্ঞা, এগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, দেখো অংশীদারি কারবার ভালো করে দেখো, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে 2 বা ততোধিক ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করে কোনো ব্যবসা শুরু করলে তাকে আমরা অংশীদারি কারবার বা যৌথ ব্যবসা, বা ইংরেজিতে আমরা বলবো পার্টনারশিপ বিজনেস। তাহলে অংশীদারি কারবার একটা নির্দিষ্ট শর্ত থাকবে, সেই শর্তের সাপেক্ষে 2 বা তার বেশি ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করে কোনো ব্যবসা করলে তাকে অংশীদারি কারবার বা যৌথ ব্যবসা, পার্টনারশিপ বলবো। মিনিমাম কজন থাকতে হবে, কমপক্ষে 2 জন অংশগ্রহণ করতে হবে, 2 জনকে অংশগ্রহণ করতে হবে, তবেই তাকে আমরা বলবো পার্টনারশিপ বিজনেস। এই যে পার্টনারশিপ, পার্টনার হতে গেলে তো একটার জন্য তো পার্টনার হয় না, সেই জন্য কমপক্ষে 2 জন লাগবেই। মানে কারা অংশগ্রহণ করছে, যারা অংশগ্রহণ করছে ওই ব্যবসাটাতে, তাকেই বলবো তারাই হলো অংশীদার। তাহলে কারা অংশীদার হয়, যারা ওই ব্যবসাতে অংশগ্রহণ করছে তারাই হচ্ছে অংশীদার। অংশীদারি দলিল আছে আবার, এটা আবার কি, অংশীদারি দলিল মানে ব্যবসাটা পরিচালন পদ্ধতি নিরূপণের জন্য একটা পূর্ব নির্ধারিত শর্ত বা নীতির উপর ভিত্তি করে একটা চুক্তি করতে হয়, সেই চুক্তিটাকেই বলবো আমরা অংশীদারি দলিল। তাহলে অংশীদারি দলিল আর কিছুই নয়, ব্যবসা শুরু হওয়ার আগে একটা পূর্ব নির্ধারিত শর্ত তৈরি করতে হয়, সেই শর্তের উপর ভিত্তি করে চুক্তিটা যখন তৈরি হয়ে গেল, সেই চুক্তিকেই বলবো আমরা অংশীদারি দলিল বা পার্টনারশিপ ডিড। এটা কিন্তু ব্যবসাতে অবশ্যই করতে হয় অংশীদারি কারবারে। অংশীদারি কারবার যে সকল নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তা হলো, 1 নম্বর মূলধন। মূলধনটা কি না, অংশীদারগণ ব্যবসা চালানোর জন্য কি হয়, একত্রে যে অর্থ নিয়োগ করে তা হলো মূলধন বা ক্যাপিটাল। অর্থাৎ রাম আর শ্যাম যদি ব্যবসা শুরু করবো বলে, তারা কি করবে, তাদের তো দুজনকে কিছু না কিছু মূলধন নিয়োগ করতেই হবে, যে যেমনই পারুক মূলধনটা নিয়োগ করতে হবে, সেইটাই হয়ে যাচ্ছে হ্যাঁ মূলধন। অংশীদারগণ এই মূলধন সমানভাবে অথবা আনুপাতিক হারে ব্যবসায় নিয়োজিত করতে পারেন বা থাকেন, সমানভাবে দিতে পারে বা আনুপাতিক হারেও দিতে পারে, এইভাবে মূলধনটাকে বিনিয়োগ করা হয়। লভ্যাংশ বন্টন, আমি একটু আগেই বলেছি যে লভ্যাংশ বন্টন কিভাবে হতে পারে। অংশীদারগণ তাদের পূর্ব শর্তাবলীর ভিত্তিতে একটা শর্ত তৈরি হয়ে যায় ব্যবসা শুরু করার আগে, যে এই শর্ত নিয়ে আমরা ব্যবসাটা করছি। এই লভ্যাংশ বন্টন হতে পারে সমানভাবে হতে পারে বা মূলধনের পরিমাণের অনুপাতে হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমানভাবে না হয়ে মূলধনের পরিমাণের অনুপাতে হয়। আর সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী হতে পারে, সেই চুক্তিটা কিন্তু সর্বসম্মত হতে হবে, যে না আমি 2 ভাগ নিলাম তুমি 1 ভাগ নেবে, এগুলো কিন্তু আগেই ব্যবসার আগে শুরু করার আগে চুক্তি করে নিতে হবে, ডিড করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, যদি অংশীদারি চুক্তিতে লভ্যাংশ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি
বলা না থাকে তবে ধরে নিতে হবে যে লভ্যাংশ অংশীদারীদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। তাহলে আমাদের যদি চুক্তি না বলা থাকে বা সুনির্দিষ্ট নীতি বলা না থাকে তাহলে ধরে নিতে হবে লভ্যাংশ অংশীদারীদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। অনুরূপে ক্ষতির ক্ষেত্রেও একই জিনিস ঘটতে থাকবে। ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা, এটা আবার কি না, ব্যবসা পরিচালনার জন্য অংশীদারদের সকলেই বা অথবা কেউ যদি সময় ও শ্রম দিয়ে থাকেন, সময় দিতে পারেন, একজন শ্রম দিতে পারেন, তবে চুক্তির সময় তাদের সাম্মানিক ভাতা নির্ধারণ করে দেওয়া হয়। এই ভাতা প্রদানের পর বাকি যে লভ্যাংশটা থাকবে সেইটা বন্টন করা হয়। অংশীদারি কারবারের প্রকারভেদ আমি প্রথমেই বলেছিলাম দু ধরনের হয়। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার। সেটা কি না, যে অংশীদারি কারবারে অংশীদারগণের মূলধন একই সময়ের জন্য নিয়োজিত হয় সেটা সরল। আর মিশ্র কোনটা না, যে অংশীদারি কারবারে অংশীদারগণের মূলধনের বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয় তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। এক্সট্রা মানে আরো তথ্য আছে, সেটা মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে অন্য কোনো চুক্তি না থাকলে লভ্যাংশ বন্টন অনুপাতে হলো দ্বারা নিয়োজিত মূলধন ও নিয়োগকালের গুণফলের সাংখ্যমানের অনুপাত। তাহলে এইটা বোঝা গেছে, অংশীদারগণের দ্বারা নিয়োজিত মূলধন ও নিয়োগকালের গুণফলের সাংখ্যমানের অনুপাত এইভাবে করতে হয়। মূলধন যদি স্থির থাকে সময়ের সঙ্গে লভ্যাংশ সমানুপাতিক সম্পর্ক। মূলধনটা একবারে কখনো তোলা চলবে না, মানে স্থির থেকে গেল, তখন সময়ের সঙ্গে লভ্যাংশটা সমানুপাতিক হয়। লভ্যাংশ স্থির থাকলেই মূলধনের সঙ্গে সময় ব্যস্ত অনুপাতিক হয়। যদি লভ্যাংশটা স্থির থাকে তাহলে মূলধনের সঙ্গে সময় ব্যস্ত অনুপাতিক সম্পর্ক হয়। সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের সমানুপাতিক সম্পর্ক হয়। সময় যদি স্থির থাকে তাহলে মূলধনের সঙ্গে লভ্যাংশের সমানুপাতিক সম্পর্ক হয়। কিছু সূত্রাবলীও আছে, যদিও মুখস্থর কোনো ব্যাপার নাই, তবু তোমাদের বলে দিচ্ছি। ধরো এক্স আর ওয়াই, এই যে দেখো এক্স আর ওয়াই, দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই দুজন অংশীদারির ক্ষেত্রে একটা সূত্র হলো এক্স এর মূলধন বাই ওয়াই এর মূলধন, দেখো বাই ওয়াই এর মূলধন গণিত এক্স এর নিয়োজিত সময় বাই ওয়াই এর নিয়োজিত সময়। এটা কি দাঁড়ায় না, এক্স এর লাভ বাই ওয়াই এর লাভ, এটা মনে রাখবে। আর 2 নম্বর সূত্রটা দেখো, তিনজন যদি অংশীদারি হয় সেই ক্ষেত্রে মূলধনের অনুপাতটা যদি A1:A2:A3 হয়, তাদের ব্যবসাতে নিয়োজিত সময়ের অনুপাতটা T1 T2 T3 হলে কি করব, A1 দেখো লাভের অনুপাতটা হয়ে যাবে A1 T1 A2 T2, দেখতে পেয়েছো, A3 T3। তিনজন অংশীদারির ব্যবসায় নিয়োজিত সময়ের অনুপাত T1 T2 T3 অর্জিত লাভের অনুপাত P1 P2 P3 নিয়োজিত মূলধনের অনুপাত হবে। তাহলে মূলধনের অনুপাতটা কি হয়ে যাবে, দেখো P1/T1, দেখে নাও P1/T1 P2/T2 P3/T3, এটা মনে রাখবে। তাহলে তিনজন আছে, সময়ের অনুপাত T1 T2 T3 দিয়েছে, অর্জিত লাভের অনুপাত P1 P2 P3 যদি হয় তাহলে মূলধনের অনুপাতটা হয়ে যাবে, দেখো P1/T1 P2/T2 P3/T3, এই যে দেখতে পাচ্ছ এইখানটা হয়ে গেল। আর তিনজন অংশীদারির ব্যবসায়ের মূলধনের অনুপাত যদি দেয়া থাকে, তাদের ব্যবসাতে লাভের অনুপাতও যদি দেয়া থাকে, তাদের নিয়োজিত সময়ের অনুপাত হবে, এইগুলোর কি হয়ে যাবে না P1 P2 P3 ও A1 দেখো A2 A3। এবার একটা উদাহরণের সাহায্যে অংশীদারি কারবার আমরা কিভাবে বোঝাবো সেটা দেখো। একটা প্রথম অঙ্কতে দেখো মারিয়া ও সায়ন এই দুজন ব্যক্তি যথাক্রমে 25,000 টাকা নিম্নলিখিত শর্তে শুরু করলো ও 35,000 টাকা, দেখো দুটো, একটা 25,000 টাকাটা কে দিয়েছে তাহলে মারিয়া, আর ও দিয়েছে 35,000 টাকা।
এইবার মোট লাভ ও অংশ প্রথম সমানভাবে ভাগ করে নেবে, পরে বাকি লাভ মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কি হয়েছে যে মোট লাভের বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত পাবে, তাহলে মোট লাভের 1/3 অংশ সমানভাবে ভাগ করে নেবে। এটা 1/3 করে নাও এই জায়গাটা। একের তিন, ঠিক আছে। দেখো তাহলে আমার প্রথমেই অঙ্ক শুরু করতে গেলে তাদের দুজনের মূলধনের অনুপাতটা বার করতে হবে। তাহলে আমরা দুজনের মূলধনের অনুপাত বার করতে হবে। দুইজনের মূলধনের অনুপাত, কি হবে মূলধনের অনুপাত? মূলধনের অনুপাত এটা প্রথমে বার করো। কত আছে? মারিয়ার ক্ষেত্রে 25,000 আছে, তাহলে 25,000 ইজ টু 35,000 করো। 35,000 সরল করে নাও অনুপাতটাকে, 5 দিয়ে কাটাকাটি করে নাও, হয়েছে? অনুপাতের যোগফলটাও করে নাও, আরো সুবিধা হবে। অনুপাতের যোগফল সমান অনুপাত দুটো যোগ করে নাও, 5 + 7 সমান 12, এটা করে রাখবে। ঠিক আছে, এবার দেখো লাভ কত হয়েছে সেটা বলেই দিয়েছে, 36,000 টাকা লাভ হয়েছে। 1/3 অংশ সমান করে ভাগ করে নেবে। তাহলে মোট লাভ এখানে দেখো, মোট লাভ সমান 36,000 টাকা। এর 1/3 করে নাও। এই লাভের 1/3 অংশ, এটা অংশ তোমাকে বার করে নিতে হবে, সমান 1/3 গণিত 36,000, 12,000 টাকা। 12,000 টাকা, 12,000 টাকা কি বলেছে? সমান ভাগে ভাগ করবে, সমান ভাগে। আর বাকি পড়ে থাকছে কত? তাহলে 12,000 টাকাটা ভাগ করে দাও সমান ভাগে। 12,000 টাকা দুজনের মধ্যে সমান, দুজনের, দুজন বলতে মারিয়া আরো, দুজনের মধ্যে সমান সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে পাবে 12,000 বাই 12,000 ভাজিত 2, তোমার 6,000 টাকা করে দুজনেই পাবে, 6,000 টাকা করে। আর বাকি কত পড়ে রইলো? 36 থেকে 12 মাইনাস করতে হবে, বাকি টাকাটা মূলধন অনুপাতে ভাগ হবে। বাকি থাকে কত তাহলে? বাকি লাভ কত থাকে? বাকি থাকে 36,000 মাইনাস 12,000। এই টাকাটা যেটা পড়ে রইলো সেটা কিন্তু মূলধন অনুপাতে ভাগ হবে, তাহলে 24,000 টাকা পড়ে থাকছে। এটা ব্যবসাটার শর্ত বলে দিয়েছে। 24,000 টাকাটা কি অনুপাতে ভাগ হবে দেখো এবার, 5:7 অনুপাতে, মানে 5/12 আর 7/12। আর না মারিয়া আর সায়ন, মূলধনের মূলধনের অনুপাতে এই 24,000 টাকাটাকে ভাগ করবো, বুঝলে? মূলধনের অনুপাতে 24,000 টাকা ভাগ হবে, কিন্তু এটা ভাগ করলে মারিয়া কত পাবে? মারিয়া পাবে দেখো এইখানে আমাদের করা আছে 5/12 আর 7/12। কি হবে? 5/12 আর 7/12। তাহলে প্রথমটা হবে
5/12 গণিত কি বলেছিলাম, এই টাকাটা, এই যে বাকি টাকাটা পড়ে রয়েছে 24,000, কাটাকাটি করে দাও, 2,000, 5 2 10, তাহলে 10,000 টাকা মূলধনের জন্য মারিয়া পাচ্ছে, 10,000 টাকা। আর সায়ন কত পাবে? 7/12 ইন্টু এই 24,000টা, সায়ন মূলধনের জন্য পাবে জন্য পাবে 7/12 ইন্টু 24,000 টাকা, 14,000 টাকা পাচ্ছে সায়ন। সায়ন পাচ্ছে মূলধনের জন্য 14,000 টাকা। এইবারে টোটাল কত করে পাচ্ছে সেটা যোগ করে দাও। আগে তো সমান করে ভাগ করার জন্য তো ধরো পেয়েছে প্রত্যেকে 6,000 টাকা করে পেয়েছে, প্রত্যেকে পেয়েছে 6,000 টাকা, তার 6,000 টাকা করে এদের সঙ্গে যোগ হবে, ঠিক আছে, 6,000 টাকা করে যোগ হবে। তাহলে এইখানে যেটা মারিয়া 10,000-এর সঙ্গে 6,000 যোগ হবে, মারিয়া মোট পাবে দেখো মারিয়া মোট কত পাবে, এইখানে যে টাকাটা পেয়েছিল 10,000 টাকা পেয়েছিল, তার সঙ্গে আমাদের যোগ হবে কত, 10,000 টাকার সঙ্গে কত যোগ হবে, দেখো 6,000 যোগ হবে। মারিয়া মোট পাবে 10,000 প্লাস 6,000, 10,000 প্লাস 6,000 সমান 16,000 টাকা পাচ্ছে, 16,000 টাকা। আর ওই রকম করে সায়ন কত পাবে, সায়ন পাবে, সায়ন মোট কত পাবে, এখানে 14,000 পেয়েছে, আরো 6,000 পাবে, 14 আর 6, তাহলে 20,000 সমান 20,000 টাকা। এইটা হয়ে যাবে অ্যান্সার। টোটাল দেখো 36,000 টাকা হয়ে যাচ্ছে, 16,000 আর 20,000 টাকা লিখে দাও এটাতেও। নেক্সট একটা অঙ্ক দেখো, দুজন মিলে কত টাকা নিয়োগ করেছে, 15,000 আর 25,000, এক বছরে 16,800 টাকা লাভ হলো, হিসেব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পেয়েছে। এটা অনেকই সহজ। প্রথমে তোমরা তাহলে কি করে অঙ্কটা করবে, বারবার বলছি, ওই মূলধনের অনুপাতটা বার করে নাও। দেখো দুজনের মূলধনের অনুপাত, দুজন বলতে আমি এবং মালা, দুজনের মূলধনের অনুপাত, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে আমি বলতে কত টাকা দিয়েছি, 15,000 টাকা দিয়েছে, 15,000 টাকাটা লিখলে ইজ টু দাও, তারপর 25,000 টাকাটা লেখো, এটা মালা, এটা হচ্ছে মালা। এবার সরল করে নাও অনুপাতটাকে, 1,000 দিয়ে কাটাকাটি হয়ে গেল, 15:25, 5 দিয়ে আরো কেটে ছোট করে নাও, অনুপাতের যোগটাও করে রেখে দাও, এটা লাগবেই। এই যোগফলটা করে রাখবে, সবসময় ছোট হয়ে যাবে, তাহলে 3 + 5 সমান 8। এরপরে লাভ কত হয়েছে সেটা দেখো, 16,800, কে কত পাবে বার করতে হবে। এটা তো সরল মানে অংশীদারি, তাহলে আমার প্রথমে কি লিখলাম, এখানে দেখো 3 + 5 8 হয়েছে, তাহলে মোট লাভটাকে লিখে নাও 16,800, মোট লাভ এখানে লেখো, মোট লাভ সমান 16,800, 16,800 টাকা, এটা মোট লাভ। তাহলে তুমি কত পাবে, তুমি পাবে, দেখো এখানে অনুপাত করা আছে 3 + 5, তাহলে 3 এর 8, 3 অংশটা আছে, আর যোগফলটা 8 ইন্টু 16,800 টাকা, 8 দিয়ে কেটে দাও, 3 দিয়ে এটাকে গুণ করে নাও,
6,300 টাকা। এবারে বন্ধু মালা কত পাবে? মালা কত পাবে? 5-এর 8 গণিত এটা মালা পাবে। এই অঙ্ক খুবই সোজা কিন্তু একটু বড় হয়। মালা কত লভ্যাংশ পাবে? মালা লভ্যাংশ পাবে 5-এর 8 ইন্টু 16,800 টাকা। কাটাকাটি করে কত হয়েছিল? 2,100। 5 দিয়ে গুণ করে নাও। 0 0 5 5 5 দুগুণে 10,500 টাকা। তাহলে কত হয়ে গেল? 10 আর 6 16 আর 500 300 800 16,800 টাকা হয়ে গেল। অঙ্ক খুবই সহজ, একটু বড় বড় অঙ্ক আসবে। আর একটা অঙ্ক দেখো এবার, সেটা হচ্ছে 3 জন আছে এই অঙ্কটাতে। এটা দেখো প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু 15,000 10,000 এবং 25,000 টাকা নিয়োগ করেছে, নিয়ে একটি দোকান খুললো। বছরের শেষে 3,000 টাকা লোকসান হয়েছে। কে কত টাকা লোকসান পরিমাণ দিতে হবে? তাহলে এই ব্যবসার ক্ষেত্রে, অংশীদারি কারবারের ক্ষেত্রে লাভ যেমন হবে, ক্ষতিও সেইভাবে বহন করতে হবে। লাভ হলে যেমন আনুপাতিক হারে লাভ পাচ্ছে, ক্ষতি হলেও সেই বহন করতে হবে ক্ষতিটাকে, ওই আনুপাতিক ভাগ হারে। এটা তোমাদের শুরুতেই বলে দিলাম। এরপর কি করবে? অনুপাতের যোগফলগুলো বার করে নাও। অনুপাতের যোগফল কার? প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু। আমি এটা লিখলাম না, শুধু অনুপাতের যোগফলটা লিখে শুরু করছি। দেখো অনুপাতটা আমি যেটা দিয়েছে সেটাকে এখানে শর্টকাটে করে দিচ্ছি। দেখো অনুপাতটা 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। একটু এখানটাতে করে নাও, মুখে মুখে অসুবিধা হতে পারে। 5 দিয়ে কেটে দিলে হয়ে যাবে। এটা কাটলে 3, এটা কাটলে 2, এটা কাটলে 5। তাহলে অনুপাতের যোগফল কত হবে? 3 প্লাস 2 প্লাস 5 সমান 10। বেশ, লোকসান কত হয়েছে? 3,000 টাকা। লোকসান হয়েছে কত হাজার টাকা? 3,000 টাকা। কে কত লোকসান বেয়ার করবে? কে কত করবে? এই আনুপাতিক ভাগাহারি করতে হবে। তাহলে প্রিয়মকে লোকসান দিতে হবে। কত দিতে হবে? দেখো 3/10 প্রিয়মকে লোকসান দিতে হবে। করতে হবে। দেখো ওর অনুপাতটা 3 ছিল, তাহলে 3/10 গণিত মোট লোকসান হয়েছে সেটা দেখে নাও। মোট লোকসান হয়েছে 3,000 টাকা। কত লোকসান হয়েছে? 3,000 টাকা। এটা ওকে দিতে হবে, তাহলে 9,000 টাকা, এই 900 টাকা এটাকে দিতে হবে 900 টাকা। প্রিয়মের পর কে আছে? সুপ্রিয়া আছে। সুপ্রিয়াকে দিতে হবে কত লোকসান? লোকসান বহন করতে হবে কত করতে হবে? 2/10 ইন্টু 3,000 টাকা। লোকসানটা 3,000 টাকা হয়েছে, এটাও কেটে দিলে। তাহলে 600 টাকা দিতে হবে একে 600 টাকা। আর একজন আছে, তার নাম হচ্ছে বুলু। বুলুকে কত দিতে হবে? 5/10। বুলুকে লোকসান দিতে হবে
হবে 5/10 হবে, 5/10 ইন্টু 3000 টাকা, কেটে দাও, তাহলে 1500 টাকা। এইভাবে অঙ্কটাকে করতে হয়। তো আমি প্রথমে শুরুতেও বলেছি যে লাভ যেভাবে ভাগ হয়, লোকসান হলে সেই লোকসানটাকেও সেই অনুপাতেই বহন করতে হবে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে তুমি অনুপাতগুলো বার করে নাও, অনুপাতগুলো বার করার পর অনুপাতের যোগফলটা করে নাও, তারপর লোকসানই হোক বা লাভই হোক সেই ক্ষেত্রে কি করতে হবে, পরপর করে যেতে হবে। যেমন এখানে প্রিয়মের অনুপাতের ইয়েটা আছে 3, তাহলে 3 আর যোগফলটা আছে 10, তাহলে 3-এর 10 ইন্টু 3000। সুপ্রিয়ার ক্ষেত্রে কি হবে, 2 আছে সুপ্রিয়া, তাহলে 2-এর 10 ইন্টু 3000। বুলুর ক্ষেত্রে অনুপাতের প্রথমটা কি আছে, 5 আছে, তাহলে 5/10 ইন্টু 3000। এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো ক্লাস শেষ করছি। পার্ট 1টা শেষ হলো অংশীদারি কারবারের। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।